যাতে রমজান শুরুর আগে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। সেই লক্ষ্যেই সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং অবশ্যই জনগণ সবাই সকল কর্তৃপক্ষের কাছে চাইলে দিতে বাধ্য, সরকার সহ সমস্ত সংস্থা। অতীতে এই নির্বাচন কমিশন এই ক্ষমতা ভোগ করতে পারেনি, কারণ নির্বাহী বিভাগের কর্তৃত্ব ছিল অতি বেশি। বর্তমানে সেই পরিবেশ নেই। কেয়ারটেকার ব্যবস্থা প্রতিষ্ঠিত এখনো না হলেও অন্তর্বর্তীকালীন সরকারই কেয়ারটেকার ব্যবস্থার আদলেই তার কর্মপরিচালনা করছে। যখন কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যাবে পূর্ণাঙ্গভাবে, তখন কেয়ারটেকার ব্যবস্থার অধীনে নির্ধারিত সময়সীমার অধীনে পরবর্তী নির্বাচনগুলো হবে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশন সেই ইনস্ট্রাকশন মাফিক যে রোডম্যাপ ঘোষণা করেছে, তাতে করে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কর্মকাণ্ড সেই সময়সীমার মধ্যেই পরিচালিত হচ্ছে। বরং বলা যায় ডিলিমিটেশন যে গেজেট নোটিফিকেশন হয়েছে সেটা আরো অ্যাডভান্স হয়েছে। তো এই হিসাবে নির্বাচন কমিশনের প্রস্তুতি রোডম্যাপ অনুযায়ী সমাপ্ত হবে বলে আমরা বিশ্বাস করি। তাদের সেই পরিকল্পনা ছিল, আছে। সেপ্টেম্বরের মধ্যে তাদের সমস্ত আয়োজন, প্রস্তুতি, কেনাকাটা সবকিছু সমাপ্ত হবে। এখন আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন সবাই যেটা করে, যে সংস্কার, বিচার এবং নির্বাচন এগুলো কি পরস্পর নির্ভরশীল বিষয়? এখানে পরিষ্কারভাবে বলতে গেলে এগুলা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্সি, কোনটার উপরে কোনোটা নেই। তার মানে এগুলা পরস্পর নির্ভরশীল বিষয় নয়। নির্বাচন অনুষ্ঠানটি নির্বাচনী আইন, নির্বাচনী ব্যবস্থাপনা ইত্যাদির উপর নির্ভরশীল। কিন্তু যেহেতু বর্তমান প্রেক্ষিতে অতীতের অভিজ্ঞতায় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা একটা চ্যালেঞ্জ, সেজন্য এই আইন কানুনগুলো ঐকমত্য কমিশনের মাধ্যমে যে সংশোধনের প্রস্তাবগুলো গৃহীত হয়েছে, সেগুলো অবশ্যই নির্বাচনের আগে বাস্তবায়ন হওয়া দরকার। যেগুলো প্রতিনিয়ত হচ্ছে, তার মধ্যে আরপিইউ একটি প্রধান আইন, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, যেটা আমরা জনপ্রতিনিধিত্ব আদেশ বললেই চিনি, এবং আচরণবিধি, এই দুইটা অধ্যাদেশের খসড়া নির্বাচন কমিশন থেকে আইন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে আমরা জানি। সেটা ক্যাবিনেটে উত্থাপিত হওয়ার পরে পাশ হলে সেটা অধ্যাদেশ আকারে জারি হবে। এই দুটো প্রধানতম আইন, এবং অন্যান্য যেগুলো বিধিমালা আছে, নীতিমালা আছে, এগুলোতেও কিছু সংশোধনী আনা হচ্ছে, যুগ উপযোগী করা হচ্ছে। এগুলো অবশ্যই করতে হবে। এর বাইরে নির্বাচন কমিশনের সংস্কারের জন্য নির্বাচন অনুষ্ঠানের আগে তেমন কোনো গুরুত্বপূর্ণ আইন কানুনের বিষয় নেই। পরবর্তী সময়ে ঐকমত্যের মাধ্যমে যে সমস্ত সংশোধনী প্রস্তাবগুলো একমত হওয়া গেছে, সংবিধান সহ, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সহ, ডিলিমিটেশন আইনের কিছু সংশোধনী প্রস্তাব সহ, সেগুলো সবাই এগ্রিড হয়েছে, এগুলো বাস্তবায়ন হবে। তবে সেগুলোর উপর নির্ভর করে এবারের নির্বাচনটা হচ্ছে না, কারণ এগুলো এখন অলরেডি যে অবস্থায় আছে, আর কোনো পরিবর্তনের প্রয়োজন হচ্ছে না। কারণ ডিলিমিটেশন অ্যাক্টে যে পরিবর্তনটা, সংশোধনীটা আনা হয়েছে, যে সংবিধানে নির্দিষ্ট অনুচ্ছেদে যে প্রতি 10 বছর পর অথবা
আদমশুমারির পর, হুইচ এভার ইজ আর্লিয়ার বলা আছে, মানে 10 বছর ন্যূনতম থাকতে হবে। কোনো সময় হয়তো 10 বছরের পরেও আদমশুমারি হতে পারে, সেই জন্য ন্যূনতম সময়সীমা 10 বছরের মধ্যে নির্বাচনী এলাকা, সংসদীয় এলাকা ডিলিমিটেশনটা পুনরায় বিবেচনা করা হবে। এটা অবশ্যই বেসড অন দি নাম্বার অফ ভোটার্স অথবা জনসংখ্যার ভিত্তিতে প্রশাসনিক অখণ্ডতা, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বিবেচনায় নিয়েই করা হয়। বলা হয়েছে এখানে একটা বিশেষজ্ঞ কমিটি নিয়োগ করা হবে সাময়িক সময়ের জন্য। এটা কনস্টিটিউশনে থাকবে, এটা আমরা সবাই এগ্রিড হয়েছি। কিন্তু এখন ডিলিমিটেশন যেহেতু হয়ে গিয়েছে, এইবার সেই আইনটা এইবার লাগছে না, এবং সেই সাংবিধানিক সংশোধনের সাথে সামঞ্জস্য রেখে ডিলিমিটেশন আইন যেটা আছে, সীমানা নির্ধারণী আইন, সেটার সেকশন 8 এর পরে আর একটা বিধান এইভাবে সংযুক্ত করা হবে যাতে প্রতি 10 বছর পর অথবা আদমশুমারির পরে মিনিমাম যেটা 10 ইয়ার্স, এই বিশেষজ্ঞ কমিটি নিয়োগ করা হবে নির্বাচন কমিশনের সহায়তার জন্য, এবং তাদের পরামর্শ মতে ডিলিমিটেশনটা হবে। তো এগুলো এইবার আর লাগছে না। এইবারের জন্য আমরা সাময়িকভাবে পরামর্শ দিয়েছিলাম যে বিশেষজ্ঞদের নিয়োগ করা হোক সাময়িকভাবে, সেটা করেছে ইলেকশন কমিশন, তাদের পরামর্শই হয়েছে। দ্বিতীয় হচ্ছে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত যাতে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থাকে, সেজন্য প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং বিচার বিভাগের একজন প্রতিনিধি সহ আরো 2 জন আছে, ডেপুটি স্পিকার, একজন বিরোধী দলের একজন প্রতিনিধি সহ। এখানে রেশিওটা এমনভাবে করা হয়েছে যে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং বিচার বিভাগের একজন প্রতিনিধি, যিনি চিফ জাস্টিস কর্তৃক নিয়োজিত হবেন। এই বডিটা সর্বসম্মতভাবে নির্বাচন কমিশন সিলেকশন করবেন। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের জন্য সেক্রেটারিয়াল ফাংশনটা দিবে স্পিকার, তিনিও সদস্য, একজন ডেপুটি স্পিকার বিরোধী দলে থাকবেন। এইভাবে 5 সদস্য আমার যতটুকু মনে আছে সাজেস্ট করা হয়েছে। এই সাচিবিক দায়িত্ব যখন স্পিকারের অফিস পালন করবে সারা দেশ থেকে, যথাযথ প্রক্রিয়ায় একটা নির্ধারিত আইনের মধ্যে প্রভিশন থাকবে, তারা নির্বাচন কমিশনার নিয়োগের জন্য নাম আহ্বান করবেন অথবা স্ব-উদ্যোগে কেউ নাম দিতে পারবেন, সেগুলো স্ক্রুটিনি হবে, পরে সেই নিয়োগ কমিটির কাছে সেটা প্লেস করা হবে। নিয়োগ কমিটি নিজস্ব উদ্যোগেও নাম প্রেসক্রাইব করতে পারবেন, তার মধ্য দিয়ে স্বাধীনভাবে নির্বাচন কমিশন নিয়োগ হবে। আমাদের নির্বাচন অনুষ্ঠানের জন্য যদি আমরা প্রকৃত স্বাধীন নির্বাচন কমিশন নিয়োগ করতে পারি এবং সেটার বিধানটা সংবিধানে থাকে, তার অনুবলে আইন থাকে, তাহলে এটা হবে প্রথম পর্যায়ে বাংলাদেশে যে স্বাধীনভাবে, সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য। দ্বিতীয় হচ্ছে আইন কানুনগুলো, আরপিও, আচরণবিধি, অন্যান্য বিধিমালা যেগুলো আছে, 17-18টা আইন আছে, আইন বিধি সহ সবকিছু নির্বাচন কমিশনের জন্য। এর বাইরে সাংবিধানিক প্রভিশনগুলো আছে, এগুলো সবকিছুই নির্বাচন কমিশনের জন্য একটা আইনি একটা রক্ষা কবচ, যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারবে, এবং সরকার সহ অন্যান্য সমস্ত রাষ্ট্রীয় সংস্থা নির্বাচন কমিশনকে সহায়তা করতে বাধ্য। সেকেন্ড হচ্ছে নির্বাহী বিভাগের যে এই হস্তক্ষেপ অতীতে ছিল, সেটা থেকে মুক্ত হওয়ার জন্য কেয়ারটেকার সরকারের বিধান, যেটা সমগ্র জাতি একমত, এবং এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের জন্য দীর্ঘ 16-17 বছরের যে সংগ্রাম, সেটা এই জাতিতে আর কোনো দ্বিমত নেই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করার বিষয়ে। সেটা এখনই বহাল হয়েছে আমি বলবো না। জাতীয় সংসদ গঠিত হলে লেজিসলেচার স্বাধীনভাবে কেয়ারটেকার সরকারের বিধানাবলী সংশোধন করবেন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এবং ব্যাপক আলাপ আলোচনার মধ্য দিয়ে।
অতীতের যে বিধানগুলো আছে সেই বিধানের মধ্যেও কিছু কিছু বিষয় আমরা সংশোধনে আনার বিষয়ে একমত হয়েছি। যেমন জুডিশিয়ারি নির্ভর তত্ত্বাবধায়ক কমিশন থাকা ঠিক হবে না, তার বাইরেও কি কি বিধান আনা যায় সেগুলোর বিষয়েও একটা একমত হওয়া গিয়েছে। কিন্তু পূর্ণাঙ্গভাবে এখনো সব বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধানাবলী কিভাবে সংশোধিত হবে সে বিষয়ে পূর্ণাঙ্গভাবে একমত হওয়া যায় নাই। কিছু বিষয় জাতীয় সংসদের বিবেচনার জন্য আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। এটা এই জন্যই বললাম, যদি কেয়ারটেকার সরকার ইন প্লেস হয়, প্রকৃত স্বাধীন নির্বাচন কমিশন হয় এবং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর্ড হয়, ফ্রিডম অফ প্রেস এখন যেভাবে স্বাধীনতা প্রাপ্ত হয়েছে এটা যদি বহাল থাকে, তাহলে এই চারটাই সুষ্ঠু স্বাধীন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য এবং গণতন্ত্রের জন্য রক্ষা কবচ হবে। চাইলেও কোন পার্লামেন্ট আর ফেসিবাদী আচরণ করতে পারবে না এবং চাইলেও সেরকম কোন পার্লামেন্ট গঠিত হবে না এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। যদি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, ফ্রিডম অফ প্রেস, প্রকৃত স্বাধীন নির্বাচন কমিশন এবং কেয়ারটেকার সরকার এই চারটা প্রতিষ্ঠিত, যেটা প্রায় আমরা কাছাকাছি এসে গিয়েছি প্রতিষ্ঠার। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনের যে সংস্কারগুলো সংশোধনের কথা বললাম সেটা সবাই একমত হয়েছে, এই বিষয়ে কোনো নোট অফ ডিসেন্টও নাই, সবাই একমত হয়েছে। আর থাকলো কেয়ারটেকার বিষয়ে সবাই একমত। গঠন প্রণালী নিয়ে কিছুটা বিতর্ক আছে, সেটা পরবর্তীতে সমাধান হতে পারে। সব বিষয়ে একমত, শুধু তিনটা গঠন প্রণালীর সিস্টেমের মধ্যে একটি বিষয়ে একটু দ্বিমত আছে, আর ফ্রিডম অফ প্রেস। তো এর পরে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের কোন রকমের চ্যালেঞ্জ তেমন একটা মোকাবেলা করতে হবে না। কিন্তু বর্তমান সময়ের জন্য চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটা কি? আমরা এখনো ফেসিবাদ মুক্ত হলেও নিজেদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে এখনো ঐকমত্য হয়তোবা পোষণ করতে পারিনি। সময় আছে, এর ভিতরে আশা করি সবাই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা সেই ঐকমত্যে পৌঁছাতে পারব। আমরা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব দল একমত, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই, আজ পর্যন্ত নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠান হবে কিনা, এবং বিচারের বিষয়টা এখন আর কেউ বলছে না, কারণ সবাই ইতিমধ্যে বুঝে গিয়েছে। আমরা বলেছি যে বিচার কোনো কন্ডিশনাল বিষয় নয়, বিচারের জন্য কোনো সময়সীমা নির্ধারণ করে দেয়া যায় না, তাহলেও বিচার হবে। সুতরাং বিচার কার্যক্রম জুডিশিয়ারের মধ্য দিয়ে স্বাধীন জুডিশিয়ারের মাধ্যমে পরিচালিত হবে এবং যে সরকারে আসুক তাকে সেই বিচার প্রক্রিয়া কন্টিনিউ করতে হবে। এবং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি যেহেতু প্রায় এনশিওর্ড হয়ে গেছে, আমি বলবো বাকিটাও হয়ে যাবে। সুতরাং সেই বিচারের বিষয়ে রাজনৈতিকভাবে আমরা বক্তব্য দিতে পারি, কিন্তু কোন রকমের কম্পালশন সৃষ্টি করা আমাদের উচিত হবে না। তৃতীয় থাকলো সংস্কার। এই সংস্কারের বিষয়ে আমাদের অনেক রকমের বক্তব্য আছে যে এখনই বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন যোগ্যগুলা, এ বিষয়ে কারো দ্বিমত নেই। যেগুলো আশু বাস্তবায়নযোগ্য, এগুলো ইমিডিয়েটলি এখনই নির্বাহী আদেশ এবং অধ্যাদেশ জারির মধ্য দিয়ে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে সবাই একমত, এখনই করা হচ্ছে। এটা প্রতিনিয়তই হচ্ছে, তবে স্পিড আরো বাড়াতে হবে, এটা সরকারের দায়িত্ব। দ্বিতীয় হচ্ছে যেগুলো আশু বাস্তবায়নযোগ্য নয় কিন্তু এখনই বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে, সেগুলো সরকার নিতে পারে। হয়তো সেগুলো বাস্তবায়ন পূর্ণাঙ্গ এই সরকার যদি করে নাও যেতে পারে, সেটার কন্টিনিউয়েশন থাকবে পরবর্তী সরকারের জন্য। তিন, যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো মানে সংশোধনীগুলো সংবিধান সংক্রান্ত, সেগুলো বাস্তবায়নের জন্য এখন আজকেও একটা মিটিং আছে যে সেটার বৈধ কি প্রক্রিয়া করা যায়, আইনি এবং সাংবিধানিক কি প্রক্রিয়ার মাধ্যমে করলে কোন রকমের প্রশ্ন উত্থাপিত হবে না এবং বাস্তবায়ন হবে, সেই বিষয়টা এখনো ঐকমত্যে পৌঁছানো যায়নি। তবে আমি আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাব দিয়েছি সেটার পুনরুল্লেখ এখানে করতে চাই। তা হলো
সংবিধান সংশোধনী সংক্রান্ত যে কোনো প্রস্তাব অনুমোদন করার বৈধ ফোরাম হচ্ছে জাতীয় সংসদ। কিন্তু আমরা সেই সংবিধান সংশোধনীগুলো কি করব সেই বিষয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছাতে পারি আগে, সেটাই সংস্কার কমিশনের কাজ, সেটাই ঐকমত্য কমিশনের কাজ। এর বাইরে যদি কোনো বৈধ প্রক্রিয়া, বৈধ ফোরাম থাকে, সেই বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে, সেটা আমরা আজকেও আলাপ আলোচনা করব ঐকমত্য কমিশনে। যদি থাকে যে কোনো বৈধ আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় সেই সংবিধান সংশোধনের যদি কোনো পদ্ধতি বের করা যায়, তার সাথেও আমরা একমত। কিন্তু আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে যে এইরকম একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধান সংশোধনী হওয়া যায়, যেটা পরে একটা উপযুক্ত আদালতে চ্যালেঞ্জড হবে এবং হয়তো একটা প্রশ্নবিদ্ধ হিসাবে আমরা সেই সিদ্ধান্তকে পাব, কিন্তু সেটা পরবর্তীতে রেটিফিকেশনের জন্য সমস্যা হবে জাতীয় সংসদে। কারণ সবকিছু জাতীয় সংসদে রেটিফাইড হইতে হবে, অনুমোদন হইতে হবে এন্ড অফ দি ডে। অনেকে উদাহরণ দিয়ে বলেন যে জাস্টিস শাহাবুদ্দিন আহমদের সময় তো সংবিধানে এটা ছিল না যে উনি প্রধান বিচারপতির পদে থেকে তাকে আবার ভাইস প্রেসিডেন্টের পদে নিয়োগ করা যাবে এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন এবং নির্বাচন পরিচালনা করবেন। হ্যাঁ, সেই সময় চিফ জাস্টিস হিসেবে ওনার কাছে যদি রেফারেন্স হিসেবে রাষ্ট্রপতি কিছু পাঠাতেন আর্টিকেল 106 হিসাবে, তাহলে উনি নিজে চিফ জাস্টিস হিসাবে সেই রেফারেন্সের জবাব দিলে এটা ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হতে পারত, যেহেতু নিজেই আবার সেই পোস্টে যাবেন। সেটা হয়তোবা অ্যাভয়েড করা হয়েছে, আমি হয়তোবা বলছি, অথবা সারা জাতি যেহেতু সেই বিষয়ে ঐকমত্য ছিল যে ওনাকে আবার চিফ জাস্টিস হিসেবে ফিরিয়ে আনা হবে, সেই কমিটমেন্ট জাতি পরে রেখেছে। কিভাবে রেখেছে? একাদশ সংশোধনের মাধ্যমে পার্লামেন্টের সব পার্টি ঐকমতের ভিত্তিতে সেই সংশোধনী পাশ করে সুপ্রিম কোর্টের, এখানে জাস্টিস সাহেব আছেন, উনি জানবেন যে একটা ছুটির মঞ্জুরির একটা বিষয়ে আইন আছে খুব সম্ভবত, সেটা আসছে ওই সংশোধনীর লাস্ট প্যারাতে সেটা লেখা আছে, 1.5 পৃষ্ঠার একটা সংশোধনী। সেটা অনুমোদন করে জাতীয় সংসদ তাকে সেই লেজিটিমেসিটা দিয়েছে এবং সেই 3 জোটের রূপরেখা অনুসারে সেটা কমিটমেন্ট ছিল। আজ পর্যন্ত আমি অবশ্য 3 জোটের রূপরেখার কোনো লিখিত ডকুমেন্ট এখনো দেখিনি, যেটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলেন। তার মধ্যে আরেকটা ছিল যে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন করতে হবে, সেটা জাতীয় সংসদে সবার ঐকমতের ভিত্তিতে গৃহীত হয়েছে। একজন বললেন যে টেলিভিশনের সাহিত্য শাসনের কথা বলা হয়েছে, বিএনপি নাকি রাখে নাই। কিন্তু বিএনপি টেলিভিশনের সাহিত্য শাসন তখনকার না দিলেও সমগ্র প্রাইভেট চ্যানেলগুলোর অনুমোদনের মধ্য দিয়ে এই তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এটা গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু সরকারের হাতে একটা মিডিয়া থাকতে হয় বলে হয়তো সরকার সেটা টেলিভিশনটা রেখেছে। কিন্তু আমি প্রশ্ন করি, আজ পর্যন্ত এখন নিরপেক্ষ সরকার আছে, তো তারাও তো এটা করছে না, কারণ এটা প্রয়োজন নাই। কারণ এতগুলো মুক্ত গণমাধ্যম হয়েছে, তো সরকারের নিয়ন্ত্রণে যেমন একটা রেলওয়ে থাকে, সেরকম একটা গণমাধ্যমও থাকার দরকার বলেই তারা রেখেছে। আপনি চাইলে এটা দেখবেন, না হলে দেখবেন না। বিটিভির দশা এখন কিরকম জানি না, হয়তো কিছুটা উন্নতি হতেও পারে এবার। এগুলো হচ্ছে প্রতিশ্রুতির বিষয়। কিন্তু আমি কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গে বেশি আসলাম আমার এখন আগের প্রসঙ্গটা মনে নাই। এখন যদি সংবিধান সংশোধনের যে প্রসঙ্গটা বলতেছিলাম সেটা বলে যে এখনই বাস্তবায়ন হতে হবে, সেটার কোনো পদ্ধতি আছে কিনা আমার জানা নাই। কিন্তু সংবিধানের সংশোধনের বিষয়ে আমরা একমত হতে পারি এবং সেটা বাস্তবায়নের জন্য সেই কমিটমেন্টটা যাতে আমরা দৃঢ় করতে পারি, সেজন্য কোনো পদ্ধতি থাকতে পারে। কিন্তু আজকেই যদি সেই 19টা বা 20টা বিষয়ে যেগুলো সংক্রান্ত, সেই বিষয়ে কার্যকর হয়ে গেছে বলে যদি ধরে নেওয়া হয় সেই রকম কোনো ডকুমেন্টে, সেই ডকুমেন্টটা নিয়ে যদি তারপর দিন যে কোনো সিটিজেন কোর্টে যায়, সিটিজেন যদি জিজ্ঞেস করে বাংলাদেশের সংবিধান কয়টা, তখন কোর্ট বলবে যে এটা সংবিধান সংশোধনী কে করলো। এরকম কোনো বিষয়ে যাওয়া যাবে না, ক্ল্যাশ করা যাবে না।
কেউ কেউ জিজ্ঞেস করছে যে প্রতিশ্রুতি যে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি কি? প্রতিশ্রুতি যে বাস্তবায়ন হবে না সেটা কে লিখে দিয়েছে? প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই এই বাংলাদেশের ইতিহাসে প্রথমবার সমগ্র পলিটিক্যাল পার্টিগুলো, শুধু ফেসিবাদ বাদে, সরকার, জনগণ সবাই মাসের পর মাস পরিশ্রম করতে করতে এখন 1 বছর পার হয়ে গেছে এই ডকুমেন্টটা প্রণয়ন করছে। সেটা সমগ্র জাতি দেখেছে, ওপেন এয়ার ব্রডকাস্ট হয়েছে। আমরা আমাদের প্রস্তাব দিয়েছি, প্রত্যেক পার্টির প্রস্তাব দিয়েছে, বহু সংস্কার কমিশন, দিস্তায় দিস্তায় কাগজ আমরা পেয়েছি, আমরাও দিয়েছি। এগুলোর ফ্রেম হচ্ছে একটা ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে ফাইনালি, এবং সেটা এমবডিড হচ্ছে, সেটা সমগ্র জাতি দেখবে। এই প্রতিশ্রুতিগুলো যদি সিগনেচার্ড হয় এবং সেটার মধ্য দিয়ে হয়, জাতির সামনে সেটা একটা ডকুমেন্ট হিসেবে থাকবে এবং সারা পৃথিবী দেখবে। সেটা ওয়েবসাইটে বাস্তবায়ন না করে কোনো পলিটিক্যাল পার্টি বাংলাদেশের রাজনীতি করতে পারবে আমি বিশ্বাস করি না। বুঝছে? তা আমাদেরকে কেন দায়ী করে? আমি বলবো যারা জাতীয় সংসদে, শব্দটা ওইভাবে হওয়া উচিত, যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন সামনে, তারাই সবাই মরালি অব্লিগেটেড থাকবে এটা বাস্তবায়নের জন্য এই সনদের মধ্যে দিয়ে। দ্বিতীয় প্রশ্ন, আমরা বিএনপির পক্ষ থেকে বলতে পারি, আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি এই সরকার গঠিত হওয়ার আরো 1-1.5 বছর আগে, এবং সরকারের যে গৃহীত এখন ঐকমত্য কমিশনের মাধ্যমে, সরকারের নয় সরি, ঐকমত্য কমিশনের মাধ্যমে যে আমরা যে সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করছি তার অধিকাংশই, আমি 100% বলবো না, এই 31 দফার অন্তর্ভুক্ত। কিছু কিছু নতুন প্রস্তাব আছে, কিন্তু 31 দফাতে আরো কিছু সংস্কার আছে প্রস্তাব, যেগুলো আমাদেরকে করতে হবে যদি আমরা, জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, সেগুলো এই সংস্কারের বাইরে। তো সুতরাং মোট আমি সংস্কার প্রস্তাবের ছোটখাটো সব সহ দেখেছিলাম 826টা সংস্কার, তার মধ্যে মাত্র 51টা বাদে বাকি সব সংস্কার প্রস্তাব আমরা একমত হয়েছি। 115টা সংস্কার প্রস্তাবের মধ্যে আমরা ভিন্ন মত অথবা মন্তব্য সহ একমত হয়েছি। এগুলো এখানে, এর বাইরে হচ্ছে 19টা সংবিধান সংক্রান্ত মূল, এরা মৌলিক সংস্কার হিসেবে চিহ্নিত করেছে, এগুলো এর বাইরে। তো সুতরাং আমাদেরকে কেউ না চাইলেও এই সংস্কারগুলো বাস্তবায়ন করতেই হবে আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট হিসাবে, কারণ আমরা এই 31 দফার সংস্কার প্রস্তাবগুলো বাংলাদেশের প্রত্যেক মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দিয়েছি, এটা আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতি। এবং সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন গণতান্ত্রিক শক্তিশালী বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করাই আমাদের প্রতিশ্রুতি। ইনশাআল্লাহ সেই চ্যালেঞ্জটা অতি অবশ্যই আমাদের সামনে আছে, এবং আমি আশাও করি, বিশ্বাসও করি, হয়তো আজকের আলোচনার মধ্য দিয়ে ঐকমত্য কমিশনে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো মৌলিক সংস্কারগুলোর বিষয়ে। যদি কিছু ভিন্নমত থাকেও সেই বিষয়ে আমার মনে হয় রিজনেবলি যদি কোনো যুক্তি থাকে সেটা জাতি বিবেচনা করবে। তবে গণতন্ত্রের সংজ্ঞাই হচ্ছে যে আমরা হয়তো সর্ববিষয়ে সবাই একমত নাও হতে পারি, কিন্তু এন্ড অফ দি ডে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা এক জায়গায় উপনীত হতে পারবো, এই বিশ্বাস আমার আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি করবেন, আমি যদি আপনারা অনুমতি দেন উঠে যেতে। একটা মিনিট শুধু জাস্ট বলা আর কি, যে আমাদের নাগরিক কোয়ালিশনের পক্ষ থেকে মারুফ মহিউদ্দিন কিছু বলতে চাচ্ছে আপনাদেরকে উদ্দেশ্য করে বা সব রাজনৈতিক দলের উদ্দেশ্য করে, নারী রিপ্রেজেন্টেশনের ব্যাপারটাই একটু খুব সংক্ষেপে। হ্যাঁ বলে দাও। এই শফিক তোমার মাইকটা দিয়ে দাও, তোমার মাইকটা দিয়ে দাও কুইকলি। ধন্যবাদ। সময়ের পরিশ্রমগুলো করেছেন একসাথে বসে, সেই জায়গা থেকে আমাদেরও মানে প্রত্যাশা, আমার মনে হয় আমরা অনেক দূর পর্যন্ত আমরা পূরণ করতে পারবো নাগরিক হিসেবে। তো যে জায়গাটা বোধহয় কিছুটা আনএড্রেসড এবং এক ধরনের আমাদের নারীদের তরফ থেকে, আমি নিশ্চিত যে আমাদের নারী রাজনৈতিকবিদরাও এখানে আছেন অনেকে, তো তারাও নিশ্চয়ই তাদের জায়গা থেকে বলবেন। আমাদের একটা ছোট হতাশার জায়গা, এবং সেটা নিয়ে আমরা ঐকমত্য কমিশনের সাথে গত পরশুদিন নারী রাজনৈতিক অধিকার ফোরাম থেকে আমরা বসেছিলাম, এবং সেখানে আমরা আমাদের হতাশা ব্যক্ত করেছি যে এখন পর্যন্ত খসড়ায় যে 5%
যে নমিনেশনের কথা বলা হয়েছে, এটা আমরা মনে করি যে একটা গণ অভ্যুত্থানের পরে আমরা যে বাংলাদেশে এসে উপনীত হয়েছি, এখানে এটা বোধহয় নারীদের জন্য যথেষ্ট মর্যাদাকর নয়। তো এখানে আমরা বিএনপি সহ আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা প্রত্যাশা করি যে এই জায়গাতে আপনারা আবার একটু ফেরত যাওয়ার একটা সুযোগ পাবেন, এবং কথা বলে যদি সম্ভব হয়, আমরা মনে করি যে এখানে অনেক নারীরা আছেন। আমরা ডাকসু নির্বাচনেও দেখেছি যে অনেকজন নারী কিন্তু সামনে চলে এসছেন, সরাসরি নির্বাচনেই চলে এসছেন। তো সেখানে মনোনয়নের যদি আপনাদের তরফ থেকে একটা জোরালো ভূমিকা, আমরা সত্যি আশা করি। আমার মনে হয় যে এটা আমাদের দেশ প্রস্তুত আছে, নারীরা প্রস্তুত আছে, শুধু একটু সুযোগের পরিস্থিতি তৈরি হলেই, এবং সরকারের দিক থেকেও সদিচ্ছা আছে যে তাদেরকে হয়তো একটা কোনো ক্যাম্পেইনের জন্য যদি কোনো সহায়তা দেওয়া সম্ভব হয়। তো এই সবগুলো পরিস্থিতি আমার মনে হয় যে এটা সদিচ্ছা থাকলে, আপনাদের দিক থেকে সদিচ্ছা থাকলে এবং সরকারের আমি দিক আপনার থেকে। প্রশ্নটা বুঝতে পেরেছি, জি, সদিচ্ছার এটা- কথাটা প্রকাশ করে দেই। জি নিশ্চয়ই। অবশ্য যাওয়া উচিত। বিএনপির পক্ষ থেকেই 5% প্রস্তাব করা হয়েছে, অন্য কোনো দলের পক্ষ থেকে নয়। এইবার সংশোধনী হওয়ার আগে, সংবিধানে সংশোধনী হওয়ার আগেই এই আসন্ন নির্বাচনে 5% সরাসরি মনোনয়ন দেওয়ার জন্য আমাদের এই প্রস্তাব ছিল 300 আসনের মধ্যে। এবং সংসদ গঠিত হলে যে সংবিধানের সংশোধনী আসবে, সেই জায়গায় এটা 10% উল্লেখ করা হয়েছে এবং সবাই এগ্রিড হয়েছে। কেউ কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছে অবশ্য। সেই 10% আসলে তখন 30টা সিট হবে, কিন্তু বিদ্যমান 50টা সংরক্ষিত আসন থেকেই যাচ্ছে, তখন সেটা হবে 80টা। এই 80 সিটের অভিজ্ঞতার প্রেক্ষিতে পরবর্তী সংসদের জন্য বলা হয়েছে 5% করে বাড়বে, তখন আরো 5% হলে প্রায় এটা 100-র কাছাকাছি যাবে। তো এইভাবে বলা হয়েছে 33% পর্যন্ত, যতদিন পর্যন্ত উন্নীত না হচ্ছে ততদিন এটা রিজার্ভ 50 সিটটা থাকবে, এবং 33% উন্নীত হলে তখন সেটা আর লাগবে না। আমাদের প্রস্তাবিত 100 আসন উন্নীত করার মহিলাদের নারী আসনটা এইবার, তা এখন গ্রাজুয়ালি না গেলে অন্যান্য রাজনৈতিক দলের মতামতও নিতে হবে, তাদেরকেও একসাথে নিতে হবে, এবং আমাদের সমাজের মানে রাষ্ট্রের নারী সমাজের অগ্রগতির বিষয়টাও আমাদেরকে নজরে রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের ইলেকশনের কথা বললেন, বিশ্ববিদ্যালয়ের ইলেকশন আর জাতীয় সংসদের গ্রাম পর্যায়ের ইলেকশন এক নয়। এখানে আমাদের দেশের সামাজিক বাস্তবতা হচ্ছে এখনো পর্যন্ত প্রায় 90%-এরও বেশি মহিলা পর্দানশীল বলা যায়। আমরা তো নির্বাচন করে মাঠে ঘাটে হাঁটি, জানি, বাড়ি থেকে বেরোতে চায় না। আমরা 33% মহিলা পার্টিসিপেশন ইন অল কমিটিস ইন অল লেভেলস এখনো করতে পারেনি, 10%ও করতে পারেনি, বিকজ পাওয়া যায় না। তো সমাজের অগ্রগতি, নারী সমাজের অগ্রগতি, শিক্ষার অগ্রগতি, সামাজিক বাস্তবতা, আমাদের সোশ্যাল কালচার, রিলিজিয়াস কালচার, এগুলো তো মাথায় রাখতে হবে। সবাই তো আপনার মতো সিডা মিলনায়তনে এসে বসার সুযোগ নাই বাংলাদেশের নারীদের। তো যেদিন এই অগ্রগতিটা আসবে, এই গ্রাজুয়ালি আশা করি আসবে, সেদিন আমরা সরাসরি ইলেকশনের ক্ষেত্রে ওই 33% যেদিন উঠবে আর কি, সেদিন রিজার্ভ সিট আর লাগবে না। সেই পর্যায়ে যেতে একটু সময় লাগবে। তা আমার মনে হয় যেহেতু সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোকেও অ্যাকোমোডেট করতে হচ্ছে, এবং সামাজিক বাস্তবতা, আমাদের ধর্মীয় বাস্তবতা, সামাজিক কালচার, রিলিজিয়াস কালচার সবকিছু মাথায় রেখে বাংলাদেশের বাস্তবতায় আমরা গ্রাজুয়ালি যাই, তাহলেই সেটা সাস্টেইনেবল হবে। 10% দিয়ে শুরু করতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আমাদের প্রস্তাব ছিল, কিন্তু তো ঐকমত্য কমিশনে অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর কথাও তো শুনতে হয়েছে, সবাইকে অ্যাকোমোডেট করতে হয়েছে। এখন বিফোর দি অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন এটা কম্পালশনও করা যাচ্ছে না, এটা জাস্ট আহ্বান জানানোর মতো সনদের মধ্য দিয়ে। যেহেতু পার্লামেন্টে যাওয়ার পরে 10% অ্যামেন্ডমেন্ট হবে, তখন এটা কম্পালশন হবে, তখনও অনেক আলাপ আলোচনা হবে, তখনও আপনারা মতামত দিতে পারবেন। যদি সংসদ গঠিত হয় তখন হয়তো আরো সুযোগ থাকবে সেটা বৃদ্ধি করার। আই হোপ সো। এখন আমার অ্যাডভান্স বলা ঠিক হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।